আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের শাসন আমলে নানা সময়ে খালেদা জিয়ার নামে একাধিক মানহানির মামলা হয়। 2016 এবং 17 সালে আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য দেয় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলাগুলো করা হয়। চিকিৎসকদের হামলাকারী যারা গ্রেফতার হয়নি তাদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। একই সাথে আগামীকাল সকাল 8টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখা, ওটি সহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানান আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল 10টায় শুরু হয়েছে হাসপাতালগুলোর বহির্বিভাগ চিকিৎসা কার্যক্রম। সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের মধ্য দিয়ে বহির্বিভাগের এই চিকিৎসা সেবা চলবে 1টা পর্যন্ত। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সেলিম মালিক। সেলিম সেলিম চিকিৎসা সেবা তো কিছুদিন বন্ধ ছিল, তা এখন চালু হয়েছে, 1টা পর্যন্ত চলবে। তা এখন পর্যন্ত কি পরিস্থিতি, সেই সাথে চিকিৎসা সেবা যারা নিচ্ছেন, রোগীরা আছেন এবং চিকিৎসক, তাদের বক্তব্য যদি আমাদের জানান। জানেন যে 2 দিন কিন্তু বন্ধ ছিল আসলে এই বহির্বিভাগের কার্যক্রম। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রোগীরা আসছেন এবং নিজ নিজ বিভাগে, অর্থাৎ যে ধরনের চিকিৎসা দরকার রোগীরা সেই চিকিৎসাগুলো কিন্তু দিচ্ছেন এবং সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং রোগীরাও যেটি বলছেন যে তাদের আসলে ভালোভাবেই দেখানো হচ্ছে। এই যে আন্দোলনের কারণে চিকিৎসকদের মনে এক ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা কিন্তু তারা রোগীদের উপরে আসলে প্রকাশ করছে না, তারা ঠিকঠাক ভাবে দেখছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে তারা যে 2 দিন রোগী দেখতে পারেনি, এটি আসলে তাদের যে আন্দোলনের যে এক ধরনের ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে আসলে এটা হচ্ছিল এবং আন্দোলনের কারণে এটা হচ্ছিল। কিন্তু আজকে সকাল 10টা থেকে কার্যক্রম শুরু হয়েছে, যদিও রোগীরা কিন্তু আগেই চলে এসেছেন এবং কিছু কিছু ডাক্তার কিন্তু আগে থেকে, অর্থাৎ সকাল 10টার আগে থেকেই কিন্তু দেখা শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে চিকিৎসা কার্যক্রম মোটামুটি সুষ্ঠুভাবেই চলছে। এদিকে কিন্তু এই যে আন্দোলন এবং আন্দোলনের প্রতিক্রিয়া কিন্তু আপনার আন্দোলনের আহ্বায়ক এবং এই ঢাকা মেডিকেল কলেজ যে পরিচালক জানিয়েছেন যে তারা উপদেষ্টার সাথে কথা বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং উপদেষ্টার কথায় কিন্তু তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তারা বলছেন যে তাদের যে ধরনের আশ্বস্ত করা হয়েছে যে তাদের নিরাপত্তা এবং তাদের যে ধরনের সুবিধার কথা বলা হচ্ছিল, সেইগুলো তারা পাবেন বলে তারা আশ্বস্ত হয়েছেন এবং কার্যক্রম কিন্তু শুরু করেছেন। এবং আগামীকাল সকাল 8টা থেকে এই কার্যক্রম শুরু হবে এবং চলবে স্বাভাবিক নিয়মে। তো রিদোনা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে খবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত। এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে কখন ডিবি কার্যালয়ে আনা হয়েছে, আর এই সম্পর্কে আর কি কি তথ্য নতুন আছে আপনার হাতে?
এবং পদোন্নতিপ্রাপ্ত হয়েছিলেন আব্দুল্লাহিল কাফি। তাকে কিন্তু এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে গত 5ই আগস্টের পর কিন্তু একটি ভিডিও ভাইরাল হওয়াতে সেখানে কিন্তু লক্ষ্য করা গিয়েছে হচ্ছে যে কয়েকজন ছাত্রকে বা সাধারণ মানুষকে হত্যা করার পর বা হচ্ছে ভ্যানে উঠানো হচ্ছে, এই পরে কিন্তু তাদেরকে পুড়িয়ে মারা হয়। পরবর্তীতে কিন্তু সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাই সেই ফুটেজ পর্যালোচনা করে কাফির আব্দুল্লাহিল কাফি আছেন তার কিন্তু ছবিটি চিহ্নিত করা হয়। সঙ্গে কিন্তু আরও একজন পুলিশ পরিদর্শক ছিলেন, তাকে কিন্তু হচ্ছে চিহ্নিত করা হয় এবং তাদের সম্পৃক্ততা আছে কিনা বা তারা স্বপ্রণোদিত হয়ে এটি করেছিলেন কিনা বা কারো নির্দেশনায় এই কাজটি করেছিলেন কিনা, আর সে বিষয়গুলো নিয়ে তাদেরকে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, আর সেক্ষেত্রে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কিছু প্রসেস রয়েছে এবং সেই প্রসেসগুলো করার পর কিন্তু যদি তার সম্পৃক্ততা থাকে বা তিনি স্বপ্রণোদিত হয়ে করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এরকম কিছু আমরা ডিবি সূত্র থেকে জানতে পেরেছি। তারপর হচ্ছে যেহেতু হচ্ছে গতকালকে কিন্তু ডিবির একটি দল কিন্তু তাকে ঢাকা আর যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখান থেকে রাত 10টার দিকে তাকে কিন্তু গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি, তাকে এখন পর্যন্ত যে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই জিজ্ঞাসাবাদটা কিন্তু তাকে করছেন এই ডিবি কার্যালয়ের ভিতরে ডিবি কর্মকর্তারা, এবং তার কি কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। যদি জানতে পারি পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আমাদের যে দর্শক রয়েছেন তাদেরকে আমরা জানাতে পারবো। এবং যেহেতু তিনি এখন পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন এবং তিনি একজন সরকারি কর্মকর্তা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেগুলো থেকে অনুমোদন নিতে হবে, নেয়ার পরে কিন্তু হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ অনেক। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে এখনও স্বর্ণার মৃতদেহ বাংলাদেশে হস্তান্তর করেনি বিএসএফ। সোমবার সন্ধ্যায় বিজিবির 46 ব্যাটালিয়নের একটি দল স্বর্ণার বাসায় গেলে বিষয়টি জানানো হয়। আর এ সময় বিজিবির 46 ব্যাটালিয়নের লালারচক বিউপির টহল কমান্ডার নায়েক ওবায়েদ জানিয়েছেন যে স্থানীয় দালালদের সহযোগিতায় স্বর্ণাসহ আরও কয়েকজন চোরাই পথে ভারতে যেতে চাচ্ছিলেন। আর এই সময় তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়। নিহত স্বর্ণা জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হয়। ভোর 5টা থেকে টানা বৃষ্টিতে নগরের একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা। আবহাওয়া পূর্বাভাসে আগে থেকেই মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। রিক্সা মেইন রোডে আসতে না, এখন অবাধে রিক্সা আসতেছে। বৃষ্টির কারণে আগের চেয়ে মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। বৃষ্টির কারণে অনেক তীব্র যানজট, রাস্তায় অনেক পানি। মানে 1 ঘন্টায় মনে হয় 1 কিলো জায়গায় আসতে পারিনি। অনেক যানজট, বৃষ্টির কারণে অনেক যানজট, আর রাস্তায় প্রচন্ড পানি জমে থাকে, এই জন্য যানজটটা বেশি। ধীর গতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নোয়াখালীতে পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে প্রায় 18 লাখ মানুষ। জেলায় বন্যায় মৃত্যু হয়েছে 11 জনের। খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ নানা পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীর দাঙ্গন ভূঁইয়ার বাসিন্দারা। জেলায় এখন পর্যন্ত বন্যায় 25 জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু মারা গেছে 4 লাখ, সাপের কামড়ে আহত হয়েছেন 50 জন। কুমিল্লায় পানি কমায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতচিহ্ন।
আর গোমতীর ভাঙনে বুড়িচংয়ের বেড়ি বাঁধ সংলগ্ন 6টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে ঘরের মালামাল। আবহাওয়া শুষ্ক থাকায় লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে পানি কমলেও দুর্ভোগে দিন পার করছেন জেলার 10 লাখ মানুষ। মৌলভীবাজারে খাদ্য এবং বিশুদ্ধ পানি, গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে তো আমরা অনেক ক্ষয়ক্ষতি হইতেছি। মানে রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না পানি গাছের লাই। মনে ঘরে তুলে আর উঠছে 1 বিঘি পানি নামতে নামতে একখানা বিরাটি নামছে। এ পর্যন্ত অসুস্থ জামে ঘরে মাদ্রাসা যা পড়ে গেছে এইখানে চিয়া টিয়া যা ধরে তুলে খাই, আর কোনো টাকা পয়সা চাইল ডালে কিছু পাই না। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, দেখা গেছে যে ফেনীতে প্রায় 25 জনের মতো মৃত্যু হয়েছে, 25 জনের, সেই সাথে গবাদি পশু মারা গেছে 4 লাখ এবং সাপের কামড়ে অনেকে আহত হয়েছেন। সবকিছু মিলে সেখানে জানতে চাবো। আর পানিবন্দী মানুষ এখনো মানবেত জীবন যাপন করছেন, একটু জানাবেন আমাদের সেখানকার পরিস্থিতি। হ্যাঁ রিদওয়ান, আপনি যেমনটি বলেছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে আছি ফেনীর জেলার দাগনভূঞা উপজেলার এই যে সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ এটা আমাদের প্রখ্যাত মরহুম ফেরদৌস আহমেদ কুরেশি এই একটি সামাজিক এলাকা, পৈতৃক বাড়ি। এই এলাকায় এখন পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়েছি একটি বসত বাড়িতে যে এখন 1 হাঁটু পানি, যেখানে পানি আছে খুব ধীর গতিতে। এই কারণে মানুষের ভোগান্তি বেড়েছে খুব চরমে। এখানে মানুষ প্রায় এখনো 1 লাখ লোক পানি বন্দী অবস্থা মানবতা জীবনযাপন করছে। তাদেরকে প্রায় 70,000 বাসিন্দাকে আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে, যদিও তাদেরকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে বা শুকনো খাবার দেওয়া হয়েছিল, কিন্তু গত 6-7 দিন থেকে তাদের খাদ্য সরবরাহ এবং সামগ্রী রান্নাবান্না বন্ধ করে দেওয়া হয়ে গেছে। তারা আমাদেরকে জানিয়েছেন তারা বহু কষ্ট করে রান্নাবান্না করে খাচ্ছেন, যদিও সেখানে ত্রাণ শিবিরগুলোতে শুকনো খাবার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলা এবং সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, কিন্তু এটা অপর্যাপ্ত। তাদের এখন চিকিৎসা সামগ্রী এবং পর্যাপ্ত ওষুধপত্র এবং খাদ্য সামগ্রী, চাল ডাল আটা ময়দা চিনি তরি তরকারি, এগুলার এখানে মহা সংকট দেখা দিয়েছে। তারা এখন চাচ্ছে যে তারা যারা ঘরে ফিরে যাচ্ছে তাদের নগদ অর্থের প্রয়োজন। যদিও পরশুরামে আজকে আমরা শুনতে পেলাম প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে নগদ 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। এভাবে যদি পুরা ফেনী জেলার বাসিন্দাদেরকে ক্ষতিগ্রস্তদেরকে নগদ অর্থ দেওয়া হয় তাহলে তারা ঘরের ফার্নিচার এবং পরিচর্যা করা মেরামত করতে সুবিধা হবে। এখন তাদেরকে পর্যাপ্ত, এখানে হাজার হাজার এখন রুগী যে বন্যা আক্রান্ত হয়ে তারা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। এদের এখন ডায়রিয়া মহামারী, ছেলে শিশু রোগ সহ অনেক কলেরা, অনেক সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া অনেক রোগ দেখা দিয়েছে। এখানে হাসপাতালগুলোর এখন করুণ অবস্থা, চিকিৎসা মানে একটা বিঘ্নিত হচ্ছে। এখন মানুষের যে একটা মহামারী আকার ধারণ করছে, মানুষ এখন মহাবিপদে আছে। মানুষের যে একদিকে রোগ বালাই, আরেকদিকে বন্যার যে দুর্গতি, আরেকদিকে অন্যদিকে এই যে বানবাসীরা যে এখানে পানি জলাবদ্ধতা, তাদের এই যে রান্না বান্না, বাড়িতে আসা যাওয়া, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। এখানে অনেকে মারা গেছেন, যে পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 28 জনের মৃতদেহ উদ্ধার করেছে, 2 জনকে পানিতে ভেসে দেওয়া হয়েছে, কবরস্থ করতে পারে না বিধায়। এখানে প্রায় 4.5 লাখে গবাদি পশু, হাঁস মুরগি মৃত্যুবরণ মারা গেছে এবং এই যে মৎস্যকের এবং কৃষি সহ রাস্তাঘাটে 1,000 কোটি টাকার এখানে লোকসানের গানি টানছে। এই লোকসানের গানি টানতে মোটামুটি কথা 50 বছরের ইতিহাসে ফেনীতে আর কখনো এই ধরনের বন্যা কেউ দেখে নাই। এটা একটা ইতিহাসের, একটা 50 বছরের ইতিহাসে একটা জঘন্যতম, একটা মারাত্মক ঘটনা ঘটেছে, যে ফেনীবাসী এত বিরাট হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি কিভাবে পোষাবে, তারা এটাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছেন এবং নিবেদন করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ রেজওয়ানা। ধন্যবাদ আজাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ বিকেল 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।